নদিয়াপুর গ্রামে গণেশ নামে এক যুবক বাস করত। নদিয়াপুর গ্রামের সীমানায় যেতে আসতে নৌকার সাহায্য নিতে হতো। গণেশ সীতাসাধা সরল নাবিক ছিল। ওর পরিবারে ওর স্ত্রী আর ওর মা থাকত। কিন্তু গণেশ অনেক গরিব ছিল। গণেশের ওপর নদিয়াপুর গ্রামের প্রায় সব লোকের কাছে টাকা ধার নেওয়া ছিল। আজকে গণেশ নদীর পাড়ে যেতে গ্রামের জমিদার রামলাল বাবু কিছু লোকের সাথে ওর সামনে এলো। ব্যাস, অনেক হয়েছে। এখন এটা নিয়মের বাইরে চলে যাচ্ছে, বুঝেছ? পুরো 6 মাস হয়ে গেছে আমাকে বোকা বানানো। আজকে আমি আমার টাকা নিয়েই যাব। আমাকে আর কিছুদিন টাইম দাও বাবুজি। আপনি তো জানেন এই সময় ব্যবসা অনেক খারাপ যাচ্ছে। আরে তোর ব্যবসা কোনো খারাপ যাচ্ছে না, সত্যি তো এটাই। তুমি আমার টাকা দিতেই চাচ্ছ না। নদিয়াপুর গ্রামে আসতে আর যেতে নৌকার এই সাহায্য নিতে হয়। তার ওপর ট্যুরিস্ট লোক আসে। কাজের কোনো অভাব নেই এখানে। তোর ব্যবসা কেমনে খারাপ যাবে? বাবুজি, সারা গ্রামের লোকজনে আমার কপার খারাপ। আমি অনেক কষ্ট করে ইনকাম করি, কিন্তু টাকা কোনো না কোনোভাবে খরচ হয়ে যায়। গণেশের ওপর রামলাল বাবু জ্বালানোর জন্য নিজের লোকেদের বলেন, আরে শুনছো তোমরা সবাই? এ অনেক কষ্ট করে একটু একটু করে টাকা জমাচ্ছে, আরে নিজেই জানে না টাকা কিভাবে খরচ হয়ে যাচ্ছে। এটা কেন বলছিস না তুই? সব টাকা নেশা করিস, সব টাকা নেশা করে শেষ করে দিস। বোকা মানুষ! তোর কি বোকা বানানোর আর মানুষ ছিল না? এমন কথা বলো না বাবুজি। নদিয়াপুর গ্রামের সব মানুষ জানে আমি কেমন সৎ। আমার ঘরে আমার বউ আর আমার মা থাকে। আমি তোকে এটা জিজ্ঞেস করিনি যে তোর ঘরে কে কে থাকে। আরে তোর ঘরে তোর বুড়িমা থাকুক না তোর বউ থাকুক, আমার কি তাতে? আমি তো শুধু টাকাকে চিনি। আর রইল তোর সৎ, আরে তুই তো সারা গ্রামের মানুষের কাছ থেকে টাকা ধার নিয়েছিস, আর আমি যতটুক জানি তুই কারো টাকা শোধ করিসনি। আমাকে আর কিছুদিন সময় দাও বাবুজি। আমি কথা দিচ্ছি আপনার সব টাকা শোধ করে দেব। ঠিক আছে, ঠিক আছে। এবার আমি তোকে 10 দিনের বেশি সময় দিতে পারবো না। এর মধ্যে টাকা না দিলে তো আমি তোর নৌকা কেড়ে নিয়ে তোকে ধাক্কা দিয়ে বের করে দেব, বুঝেছিস? এটুকু বলে রামলাল ওখান থেকে চলে গেল। আর গণেশ মন খারাপ করে ওর কাজ করতে গেল। সারাদিন কাজ করে যখন ওর ঘরে পৌঁছল, ওর বউ বলল, এসেছেন বাবুজি ঘরে? আপনার পিছনে অনেক মেহমান এসেছিলেন। আপনাকে জিজ্ঞাসা করতে এসেছিল ওনারা। ওনারা আপনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিল। আর বেচারা অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে কিছুক্ষণ আগে চলে গেল। বউ, আমি জানি তুমি কিসের কথা বলছো। যখন তুমি জানোই, তো ওদের টাকা কেন শোধ করে দিচ্ছ না? বউ, তুমি তো জানোই আগের বছর থেকে আমার সাথে কি কি হচ্ছে। আমি যখনই কোনো টাকা জোগাড় করি, কোনো না কোনোভাবে খরচ হয়ে যায়। আগেরবার মার পা ভেঙে গেল, পড়ার চিকিৎসায় কত টাকা খরচ হয়ে গেল। তারপর তোমার আঘাত লেগে পড়েছিলে, ওই চিকিৎসায় কত টাকা খরচ হয়ে গেল। আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু গ্রামবাসীরা এ কথা বুঝতেছে না। ওনাদের তো শুধু টাকার সাথে সম্পর্ক। ওনারা শুধু টাকা চাচ্ছে। গ্রামের জমিদার ধমকি দিয়ে গিয়েছে, যদি তুমি গ্রামবাসীদের টাকা শোধ করে না দাও, তো তোমার নৌকা ছিনিয়ে নিবে। আর রামলাল বাবু আমাকে ধমকি দিয়ে বলেছিল এবার 10 দিনের মধ্যে টাকা না দিলে আমাকে বের করে দেবে। আমি বুঝতেছি না আমি কি করব। তুমি সারাদিন নদীর পাড়ে কি করো? কতবার বলেছি, ট্যুরিস্ট আমার নৌকায় আসে না। এ কেন বলো না? তোমার নৌকায় ভিখারি, গরিব মানুষরাই ওঠে। ওইখানে তোমার কত টাকা ইনকাম হবে? আর তুমি ঘুরতে আসা লোকেদের কেন ওঠাও না? যেসব লোক আসে, ট্যুরিস্টদের মিথ্যা বলে তাদের নৌকায় উঠিয়ে ওদেরকে বোকা বানায়। আর আমি মিথ্যা বলতে পারি না। আমার হারাম টাকা লাগবে না। আরে সত্যের দেবতা, এটা ব্যবসা। এটা কেন বলো না? তুমি ব্যবসা করতেই জানো না। এটাকে তুমি ব্যবসা বলছো? আমি ভালো মনে করি না। আমার তো কপালই খারাপ কি আমার তোমার মতো স্বামী পেয়েছি। কিন্তু যদি এমনই চলতে থাকে, তো তোমার নৌকাও কেড়ে নেবে। তারপর আমাকে আর মাকে ধাক্কা দিয়ে বের করে দিবে। তারপর তোমার সততার কথা বাইরে বলিও। এইটুকু বলে তার স্ত্রী বাইরে বেরোল। এমন করে 10 দিন হয়ে গেল।
গণেশ নদীর পাড়ে মন খারাপ করে বসে ভাবছিল। ফির রামলাল বাবু ওইখানে আসলো। মনে আছে গণেশ, আজকে তো শেষ দিন, আর এর চেয়ে বেশি তোকে সময় দেব না। রাতে আমি তোর ঘরে যাব, টাকা নিতে আমার। টাকা তৈরি রেখিও, না হলে তোমার সব কিছু নিয়ে চলে যাবে। এইটুকু বলে রামলাল ওখান থেকে চলে গেল। গণেশ নিজেই নিজেকে বলল, এখন কি হবে? পুরো 10 দিনে আবার নৌকায় 10 জন লোকও বসেনি। আমি রামলাল বাবুর টাকা কেমনে শোধ করব? এবার আমি ওঠে টাকা না দিলে আমার পরিবারকে অপমান করে বের করে দেবে। আমি কোথায় যাব, কি করব? গণেশ দেখতে থাকলো অন্য নৌকায় ট্যুরিস্ট আসা যাওয়া করছে। তখন গণেশের কানে একজন বুড়ো লোকের কথা শুনল। তুমি কি আমায় অন্য জগতে ছেড়ে দিয়ে আসতে পারবে? গণেশ ওই বুড়োর কথা শুনে অবাক হলো। মনে হচ্ছে আপনার মাথা খারাপ হয়ে গেছে। এসব কি কথা বলছো? আমার কথার মানে হলো, আমাকে তুমি কি নদীর ওই পারে নামিয়ে দিতে পারবে? তো সরাসরি এ কথা বললেই তো হতো। আপনি ওই পারে নামবেন, ঠিক আছে বাবা, 200 টাকা লাগবে। আমি শুনেছি তুমি বুড়ো আর গরিব লোকের কাছে টাকা নাও না। ঠিক শুনেছ বাবা, কিন্তু কি করব? মনে হচ্ছে আমার নিয়ম আমাকে পরিবর্তন করতে হবে। যতই বিপদ আসুক, নিজেকে কখনো বদলানো যাবে না। সময় বদলাতে বেশিক্ষণ লাগে না। আমি এখন অনেক বিপদে আছি বাবা। যাও, কোনো অন্য নৌকায় বসে পড়ো। কিন্তু আমার শুধু তোমার নৌকায় বসতে হবে। কিন্তু আমার কাছে টাকা নেই তোমাকে দেয়ার মতো। যদি তুমি আমাকে ওই পারে নামিয়ে দাও, তো আমি তোমার কথা মনে রাখব। ওই পারে আমার স্ত্রী অপেক্ষা করছে। বুড়োর কথা শুনে গণেশের মনে দয়া জাগল। ঠিক আছে বাবা, আমি আমার মন ভাঙব না। আসো, বসো, যেখানে আপনি যাবেন ওখানে নামিয়ে দেব। গণেশের কথা শুনে ওই বুড়ো রহস্যময় হাসি দিয়ে গণেশের নৌকায় বসল। গণেশের নৌকা মাঝ নদীতে পৌঁছল, কিন্তু তখনই ওই বুড়ো গণেশকে বলল, ব্যাস, আমাকে এইখানে নামিয়ে দাও। বাবা, পাগল হয়ে গেছো? এইখানে তো শুধু পানি ছাড়া কিছু নেই। যা আমি দেখতে পাচ্ছি ও তুমি দেখবে না বেটা। তুমি এখানে থামাও, আমি এখানেই নেমে যাব। বাবা, তুমি ডুবে যাবে, পানি অনেক গভীর। কিন্তু বুড়ো গণেশের কথা শুনল না, পানিতে ঝাঁপ দিল। এসব দেখে গণেশ ভয় পেল আর মনে মনে বলল, আরে, কোথায় ফেসে গেলাম আমি? এই বুড়ো মরে গেলে এই বুড়োর মরার আসামি আমি হব। সব মানুষ দেখেছে আমি এই বুড়োকে নৌকায় তুলেছি। এখন কি করব? মনে হচ্ছে আমার কি নদীতে ঝাঁপ দিতে হবে? এইটুকু বলে গণেশ নদীতে ঝাঁপ দিল। কিন্তু যখনই নদীতে ঝাঁপ দিল, ও নিজেই নিজেকে এক অন্য সুন্দর জগতে ছোট্ট একটা পুকুরে দাঁড়িয়ে থাকতে দেখল। গণেশ শুধু তখনই পুকুর থেকে উঠে গণেশ ওই জঙ্গলকে দেখতে থাকল। তখনই আমার ওর একটা কানে এক ডাল ভারী ঝুলে আওয়াজ গেছে, এলো। তুমি একটু সোজা করে দেবে? আমার কষ্ট হচ্ছে। গণেশ ভয় দেখল পেও না, ও যে তুমি গাছের নিচে দাঁড়িয়ে আছে, গণেশকে ওই গাছে বলেছে। গণেশ ভয় পেল। গণেশ ভয়ে ভয়ে গাছের ডালটা সোজা করে দিল। তুমি তখন আমার হঠাৎ সাহায্য গণেশের করেছো, সামনে এক তাই আমি সুন্দর তোমার সোনার জন্য রাস্তা সোনা দেখল। রাস্তা বানিয়ে দিয়েছি। তুমি এই রাস্তা ধরে সোজা রাজপ্রাসাদে চলে যাবে। এখন পর তুমি বুঝতে পারবে যেই রাস্তা ধরে তুমি এসেছো সেই কিন্তু এটা রাস্তা কোন শুধু জায়গা সৎ ভাই? মানুষের জন্য বানানো। তুমি নিশ্চয়ই কোনো সৎ মানুষ। কিছু দূর গিয়ে গণেশ একটা গাছের দিকে লক্ষ্য করল, যেখানে কি লাল লাল দেখছো? আপেল যদি ঝুলছিল। তোমার খিদে পায়, হঠাৎ একটা আপেল তাকে বলল, আরে ভাই, এটা আমি কোথায় এসেছি? ওই বুড়ো নিশ্চয়ই মানাবী মানুষ। না না, আমি যেখানে থাকি তোমাকে সেখানেই অনেক কথা দয়ালু বলা মনে আপেল হয়। হয় না। তোমাকে যদিও এই কথা জাদুর বলতে পারতো জগতে তো আমি স্বাগতম। তাকে খেতাম না। এই সোনা রাস্তা ধরে সোজা চলে যাও, কিছুক্ষণ পর তুমি রাজপ্রাসাদে পৌঁছে যাবে। কিছুক্ষণ পর গণেশ একটা সোনা রাজপ্রাসাদ দেখতে পেল। তখন ওর কাঁধে একজন হাত দিল।
গণেশ ভালো করে দেখল সেই বুড়ো লোকটা তার সামনে দাঁড়িয়ে ওকে দেখে হাসছিল। কে তুমি, আর এটা কোন জায়গা? ওই বুড়ো একটা সুপুরুষ ছেলেতে পরিণত হল। এই সব কিছু আমার। আমি পৃথিবীতে থাকি না, একটা জাদুই দুনিয়ায় থাকি। অন্য দুনিয়ায়? আমি কিছু বুঝতেছি না। মানে নদিয়াপুর গ্রামের মাঝ নদীতে এক জাদুই দুনিয়ার দরজা খোলে। এটা জাদুর দুনিয়া। তোমার রাজপ্রাসাদ তো সম্পূর্ণ সোনার তৈরি মনে হচ্ছে, এমনকি এখানকার সৈনিকও সোনার তৈরি মনে হচ্ছে। মনে হচ্ছে না এরা সোনারই তৈরি? আমি তোমাকে অনেক দিন ধরে নৌকায় মন খারাপ করে বসে থাকতে দেখেছি। আমি জানি তুমি অনেক ভালো মনের মানুষ। এই জন্য আমার মনে হলো তোমাকে সাহায্য করতে হবে। এইটুকু বলে গণেশকে রাজপ্রাসাদের ভিতরে নিয়ে গেল, যেখানে সোনার কয়েনের পাহাড় ছিল। এই সব সোনা তোমার। তোমার যতটুক মনে চায় তুমি নিয়ে যেতে পারো। আর তুমি যখন ইচ্ছে করে আসতে পারো। কিন্তু মনে রেখো, তোমার এই কথাকে সব সময় রহস্যই রাখতে হবে। এমনকি তোমার স্ত্রী আর মাকেও বলতে পারবে না। যেদিন তুমি এই রহস্যকে বলে দিবে, তোমার জন্যই এই দুনিয়ার দরজা বন্ধ হয়ে যাবে। কারণ এটা এখানকার নিয়ম। গণেশ একটা থলিতে কয়েন ভরতে থাকল। ওই রাজকুমার গণেশকে ওই ছোট পুকুর পাড়ে নিয়ে আসলো। তুমি এই পুকুরে লাফ দাও, তুমি তোমার নৌকায় পৌঁছে যাবে। গণেশ যখনই পুকুরে লাফ দিল, ও তার নৌকায় দেখতে পেল। গণেশ সেদিন সব সোনা শহরে বিক্রি করে দিল, আর ও গ্রামের সবার ঋণ শোধ করল। দেখতে দেখতে গণেশ নদিয়াপুর গ্রামের সবচেয়ে বড় জমিদার হয়ে গেল। একদিন গণেশের স্ত্রী তাকে জিজ্ঞাসা করল, তুমি এখনও আমাকে বললে না তুমি এত টাকা কোথা থেকে নিয়ে আসো, আর তুমি এই গ্রাম থেকে কিছুদিন উধাও হয়ে যাও। আমি কতবার বলবো বউ, এই কথা আমি তোমাকে বলতে পারবো না। আমি তো এইটুকু জানি তুমি খারাপ কাজ করবে না, কিন্তু তুমি যখন বলতে চাচ্ছ না, তার মানে আমাদের এতেই মঙ্গল। গণেশের বড়লোক হওয়া দেখে জমিদার মনে মনে জ্বলতে থাকল। একদিন সে তার খাস লোককে জিজ্ঞাসা করল, আমি বুঝতে পারছি না রাজু, গণেশ রাতারাতি কিভাবে বড় লোক হলো। আমি ভেবেছিলাম ওর নৌকা আর ওর বাড়ি দখল করে নেব, কিন্তু ও তো আমার সব টাকা দিয়ে দিল। শুধু তাই নয় বাবুজি, ওর সবার টাকা শোধ করে দিয়েছে। আজ সবচেয়ে বড় নৌকা ওর হয়েছে, আর নদিয়াপুর গ্রামের সব নৌকার মালিক গণেশ। হ্যাঁ আমি জানি, আরও ট্যুরিস্টদের কাছে কম টাকা নেয়, আর গ্রামের লোকেদের তো বিনা টাকায় নৌকায় তুলে নেয়। আমার ধান্দা খারাপ করে দিয়েছে। ও কিছু না কিছু করছে, যাও গিয়ে দেখো ও কি করছে। আমি জেনে গেছি, কিছুদিন আগে আমি ওর পিছনে লেগেছি। হঠাৎ আমি দেখি সে মাঝ নদীতে লাফ দিল, আর কিছু ঘন্টা পর ও বাইরে এলো। ওর হাতে একটা থলি ছিল, যেটা সোনার নোনো জ্বলছিল। বোকা, তুমি এই কথা আমাকে আগে কেন বললি না? এর মানে মাঝ নদীতে নিশ্চয়ই সোনার সুড়ঙ্গ আছে, যেখানে ও হাত দিয়েছে। আমাকে এক্ষুনি নিয়ে যাও ওখানে। কিছু দূর রামলাল বাবু আর রাজু মাঝ নদীতে পৌঁছল। তুমি কি দেখেছ গণেশ এখানে লাফ দিয়েছে? তো দেরি কেন করছো রাজু? গিয়ে পৌঁছে যাব, আর সব সোনা আজকেই বের করব। আপনি তো আমার মনের কথা বলেছেন। এইটুকু বলে দুজনে লাফ দিল। হঠাৎ জোরে নদীর জোয়ার এলো। রামলাল আর রাজু ডুবে মরে গেল। গণেশ আজ পর্যন্ত কাউকে রহস্যময় জগতের কথা বলেনি। মজার কার্টুনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর আমাদের সঙ্গে থাকো। ধন্যবাদ।